নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। অনেক দিন পর হরিয়ালি মানে সবুজ ফিরে এসছে আর কি শেয়ার মার্কেটে। লাল দেখতে দেখতে তো আমরা মোটামুটি শুয়ে পড়েছিলাম, প্রত্যেকের পোর্টফোলিওর যা অবস্থা হয়েছিল। তো গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখন প্রত্যেকেরই এটা অভ্যেস হয়ে গেছে, নতুন করে আর কিছু বলতে হয় না, যে এফআইআই ডাটা ফাটা আপনারা নিজেরাই হয়তো চেক করে দেখে নেন। তবু আমি বলে দিই, বহুদিন পর এফআইআই ক্যাশ, ইন্ডেক্স এবং স্টক ফিউচার্স তিনটেতেই বাই করেছে। বহুদিন পর, বহুদিন মানে আফটার 23 সেশন, 23টা সেশনের পরে। লাস্ট বাই করেছিল 2 জানুয়ারি, তারপর আবার বাই করলো কালকে 4 ফেব্রুয়ারি। এবং ডিআই প্রায় 35টা সেশন টানা বাই করার পর কালকে সামান্য 409 কোটি টাকা মনে হয় এরকম কিছু একটা হবে সেল করেছে। তো এটা একটা ভালো খবর যে এফআইআই শেষ পর্যন্ত মার্কেটে ফিরেছে। এখন এই ফেরাটা কি শুধুই শর্ট কভারিং না এটা বাইং, সেটা এখনও আমরা জানি না। এখন শর্ট কভারিং হলে কি হয়, শর্ট কভারিংয়ের কারণ আছে। আপনাদের আগেই বলেছি, বাজেটটা খুব একটা খারাপ হয়নি। বাজেটের জন্য মার্কেটে ডাউনসাইড নেই, আপসাইড না থাকলেও না থাকতে পারে, আমি ওই প্রশ্নে যাব না, কিন্তু ডাউনসাইড নেই, বাজেটের জন্য নেই। এবার আপনার বিশ্ব মার্কেটে কিছু হলো, কোনো ঘটনা ঘটলো, আমাদের নতুন কোনো ঘটনা ঘটলো দেশে, সেসব আলাদা কারণ, সেসব কারণে মার্কেট যেরকম নিউজ আসবে সেই হিসেবে মার্কেট চলবে। বাজেটের জন্য কোনো ডাউনসাইড হবে না। এরপরে এইটা তাহলে এফআইআইও বুঝেছে। তার সঙ্গে কি আছে, শুক্রবার হচ্ছে আমাদের ক্রেডিট পলিসি। বাজেট হচ্ছে একটা পলিসি হলো, এটা হচ্ছে অর্থনীতি ক্রেডিট পলিসি হবে। তাহলে একটা পলিসি অলরেডি ভালো এসছে, সেকেন্ড ক্রেডিট পলিসিও যদি রেট কাট হয়ে যায় 0.25, 0.5 কিছু যদি করেন, আমরা তো আশা করব ভালোই হোক 0.5। নতুন গভর্নর আসছেন, একবারে প্রথম বলেই ছক্কা মারুন, 0.5 রেট কাট করে দিন। তিনি অলরেডি সদর্থক স্টেপ দেখিয়েছেন। ওএমওতে 60,000 কোটি টাকা, যেটা অলরেডি আপনার কি লিকুইডিটি বাড়ানোর জন্য 20,000 কোটি টাকা যে 3বার করে উনি কিনবেন, এটাই একটা সদর্থক পদক্ষেপ। এটা ইচ্ছা করলে উনি যেদিন রেটের ডিসিশন হবে সেদিনও বলতে পারতেন, সেটা আগে থেকেই করেছেন। মানে উনি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে উনি প্রোঅ্যাক্টিভ। যখনই প্রবলেম হয়েছে সঙ্গে সঙ্গে সেই ডিসিশনটা নিয়েছেন, কোনো রকম গ্যালারি শো করেননি যে ওই দিন বলবো, ওই দিনে ভালো কিছু হবে। এবার দেখা যাক যে এই কারণেই হয়তো হতে পারে যে এফআইআই শর্ট কভারিংটা করে নিয়েছে, কিন্তু বাইং কি নতুন করে করবে? এখন করলে শেয়ারগুলোর ফান্ডামেন্টাল বা অন্য যা যা আছে সেগুলো কতটা কি ইমপ্রুভ, কি দেখে করবেন, কোথায় ফান্ডামেন্টাল ভালো হয়েছে কি না, রেজাল্টগুলো কেমন হয়েছে, এইগুলো তো অবশ্যই এফআইআই দেখবে। 2025 সালের বাজেটটা আমরা পেয়ে গেছি। এই বাজেট যেমন আপনার সামনে কিছু অপরচুনিটি নিয়ে এসছে, সেরকম কিছু চ্যালেঞ্জেসও আছে। যেরকম ধরুন, এই বাজেটের পর কোনো একটা সেক্টর হয়তো সার্চ করবে, বেড়ে যাবে, কোনো সেক্টর সাইডওয়েজ থাকবে, একটা জায়গা পর্যন্ত যাবে, তার একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরাফেরা করবে। আবার কোনো সেক্টরে কারেকশান হবে, আরও নিচে আসতে পারে। তা বাজেট যেসব সেক্টরে খুব গুরুত্ব দিয়েছে তার মধ্যে রয়েছে কনজামশন সেক্টর হয়তো আরও ভালো হতে পারে। আবার বাজেটে যে সেক্টর, যেরকম ধরুন বাজেটের আগে ডিফেন্স হয়তো খুব বেড়ে গেছিলো, ডিফেন্স বাড়বেই কারণ ডিফেন্সে হাইয়েস্ট অ্যালোকেশন হয়েছে, কিন্তু বাজেটের আগে যে বেড়ে যাওয়াটা সেটা হয়তো কিছুটা কারেকশান হয়েছে, সেখান থেকে আবার সেক্টর চলবে। আবার কোনো সেক্টরে যেটাই বাজেট ততটা গুরুত্ব দেয়নি সেই সেক্টরে একটু কারেকশান হতে পারে। এখন এই যে প্রতিটা সেক্টর নিয়ে আমরা বলছি এইটা ভালো হতে পারে, এটা খারাপ হতে পারে, কিন্তু এই সেক্টরগুলোকে ট্র্যাক করবার জন্য আপনার এমন কোনো টুল চাই যেটা আপনাকে রিয়েল টাইম আপডেটস দেবে, রিসার্চ ব্যাক ইনফরমেশন আপনাকে দেবে এবং আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিকে আরও ভালো করে তুলবে। এবং এখানেই ব্লিঙ্কেক্স সবাইকে ছাড়িয়ে গেছে। ইটস একটা রিলায়েবল প্ল্যাটফর্ম অ্যান্ড এটা আপনাকে যে কোনো মার্কেট কন্ডিশানে আপনাকে হেল্প করতে প্রস্তুত।
এই ব্লিঙ্কেক্স থেকে আপনি দেখতে পাবেন যে কোন শেয়ারটা ডাউন টার্নে আছে, সেটা কারেকশান হতে পারে, কোনটা সাইডওয়েজ আছে বা কোনটা বাড়তে পারে। এছাড়াও ওদের রিসার্চ কল এবং এক্সপার্ট ইনসাইট এবং অ্যাডভান্স টুলসগুলো আপনাকে আরও ভালো ট্রেডার বা ইনভেস্টর হতে সাহায্য করবে। আর এখানেই আসছে তো সব থেকে বেস্ট পার্টটা, এদের ব্রোকারেজ জিরো। এতে আপনি যত খুশি এনএসই এফএনও করুন, ইকুইটি ইন্ট্রাডে করুন, ইকুইটি ডেলিভারি নিন, আইপিও করুন, কোনো পয়সা আপনার লাগছে না, একদম ফ্রি। এবং এটা আপনার জাস্ট আপনাকে কি করতে হবে, 2 মাসের জন্য আপনি নিতে পারেন 249-এ, 6 মাসের জন্য নিতে পারেন 599-এ, বা 12 মাসের জন্য 899 টাকা পে করলেন, বাকি আর কোনো কিছু আপনার লাগবে না। ব্লিঙ্কেক্সে আপনি পাবেন কাস্টমাইজ ড্যাশবোর্ড, স্ট্র্যাটেজি বিল্ডার, রিয়েল টাইম আপডেট এবং মানে সুপার স্মার্ট ওয়াচ লিস্ট। এবং ব্লিঙ্কেক্সের রিসার্চ কল আপনাকে বলে দেবে কখন এন্ট্রি নিতে হবে, কোথায় স্টপ লস দিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, এবং শুধু বলে দেবেন এটা একটা টাইম ফ্রেম, কোন টাইম ফ্রেমের মধ্যে এটা করতে হবে সেটাও বলে দেবে। তবে আর দেরি করবেন না, এই মার্কেট ভোলাটিলিটিটাকে আপনার অ্যাডভান্টেজ হিসাবে ব্লিঙ্কেক্সের সঙ্গে কাজ করুন। ব্লিঙ্কেক্স হলো একটা আলটিমেট টুল ফর দ্য মার্কেট ট্রেডার্স। আমার ডেসক্রিপশানে ব্লিঙ্কেক্সের লিঙ্ক আপনি পাবেন এবং সেখান থেকে ব্লিঙ্কেক্স ওপেন করে আজই শুরু করুন ব্লিঙ্কেক্সের সঙ্গে আপনার সুপার জার্নি। তো সেই জায়গাটা আপনি জানতে পারবেন 4th কোয়ার্টার রেজাল্টের পর। এখানে আপনি জানতে পাচ্ছেন না, কারণ এই রেজাল্ট মোটামুটি এসছে, 2nd কোয়ার্টার রেজাল্ট থেকে 3rd কোয়ার্টার রেজাল্টটা ভালো এসছে। এখন 4th কোয়ার্টারের রেজাল্ট যদি ভালো হয়, যদি খুব ভালো হয়ে গেল ধরুন, যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট ওপর দিকে চলবে। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা দেখেছেন গতকাল আমি একটা 9:20-তে টেলিগ্রামে একটা মেসেজ করেছিলাম যে মনে হচ্ছে 10% হয়ে গেছেন এফআই লং পজিশন। হিস্টোরিক্যালি এখান থেকে এফআই ব্যাক করে, এবং ব্যাক করে কত অবধি করে, গতকাল শর্ট কভারিং করার পরও এফআইআর পজিশন হচ্ছে 16.5, 10 থেকে 16.5 অবধি জাম্প করেছে কালকে। সাধারণত দেখা গেছে হিস্টোরিক্যালি এই লং পজিশনটা 44% অবধি টানে, 10 থেকে 44। তো সেখানে গেলে আশা করা যায় একদিনে হবে না, 2-3টে সিরিজের মধ্যে নিফটি 24,200, 24,800, 25,500 অবধি যেতে পারে। তবে আপনার ক্ষেত্রে কমপ্লিট স্টপ লস 22,800। 22,800 যদি এরপরে ভেঙে যায় তো আপনাকে থ্যাংক ইউ বলে বেরিয়ে আসতে হবে। কিন্তু এখন তো আর আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা ভালো জায়গায় নেই। যখন 23,200-300 ছিল সেখান থেকে ভালো জায়গায় ছিল। আমি মনে হয় 1-2বার আপনাকে বলেওছিলাম যে মার্কেট 23,000 নিফটি ভাঙতে চাইছে না, তারপর 23,000 ভাঙলো, 2 দিন 23,000-এর নিচে থেকেই আবার 23,000-এর ওপরে। তো 23,000-কে মার্কেট সাপোর্ট হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু এখন এখান থেকে ধরুন আপনার, আমি জানি না আপনার পোর্টফোলিও কতটা হয়েছে, হয়তো তেমন কিছু বাড়েও নি, হয়তো অলক্ষ্যে দেখবেন নিফটি কিন্তু 1000 পয়েন্ট প্রায় বেড়ে গেল, 22,800 টু 23,800 করে আজকে হয়তো 700 সামান্য নিচে 696 বন্ধ দিয়েছে। তাহলে যখন বাড়ছে দেখুন, বোঝার আগেই কিন্তু 700-800 পয়েন্টের মুভমেন্ট নিফটিতে হয়ে গেল। তো লেটস হোপ যে রেড কাট আসুক এবং ভালোভাবে নিফটি আরও এখান থেকে ওপরে যাক। তো ওপরে গেলে আমরা কি কি স্টক কিনতে পারি এইটাই মাথায় আসবে। তো এখন সেবির নিয়ম অনুযায়ী স্টকের ডাইরেক্ট নাম এরমভাবে তো বলা যায় না, বা অ্যাজ এ এডুকেশনাল চ্যানেল আমি যেটুকু বলি সেটা হচ্ছে আপনাদের মানে বোঝার জন্য, শেখার জন্য। তো যদি আমার এই শেখানোটা আপনার কোনো ক্ষেত্রে আপনারা কাজ করতে চান, সেটা কিন্তু আমার কথাই কখনোই করবেন না, এটা ডিসক্লেমার। আপনি করলে আপনার যিনি আছেন তার সঙ্গে কথা বলবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাকে জিজ্ঞাসা করবেন যে আমি এরম একটা স্টক কিনতে চাইছি, এর ভালো কি আছে খারাপ কি আছে। যে কোনো স্টকে, সে আমি বলি অন্য কেউ বলুক, যে বলুক, কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে। যদি পজিটিভ নেগেটিভ না থাকতো তাহলে একটা পয়েন্ট অফ টাইমে একই স্টকে সেল আর বাই হতো না। ধরুন একটা স্টকে শুধুই পজিটিভ, তাহলে তো কেউ সেল করবে না, সবাই বাই করতে চাইবে। বা একটা স্টকে শুধুই নেগেটিভ,
তাহলে সবাই সেল করবে, কেউ বাই করবে না, তার মানে ওটা কেনা বেচা হবে না। কেনা বেচা কখন হয়? যখন আপনি ভাবছেন এই দামটা বেচার জন্য উপযুক্ত, আবার আরেকজন ভাবছে একই সময়ে একই পয়েন্ট অফ টাইমে এই দামটাই কেনার জন্য উপযুক্ত। তো সেম পয়েন্ট অফ টাইমে দুটো ভিন্ন মানসিকতার আসছে বলেই আমরা বেচা কেনা করি। তো এটাই এর মধ্যে কোনো রকম কোনো ভুল নেই যে একই সঙ্গে দুজন কমপ্লিটলি অপোজিট দিকে ভাবতে পারে আপনার নিজের ভাবনা অনুযায়ী। তো সেই অনুসারে আমি কিছু স্টক যেগুলো আমার ভালো লেগেছে আপনাদের সঙ্গে এমনি আলোচনা করছি। কনজামশন সেক্টর ভালো হওয়া উচিত, যেহেতু ওই 1 লাখ টাকার ওপর ট্যাক্স ছাড় আছে, আপনার কাছে 70-80 হাজার টাকা এক্সট্রা থাকবে বছরের শেষে, আপনি কেনাকাটা করতে পারেন। কনজামশন স্টকের মধ্যে এফএমসিজি, ট্রেন্ড, ডিমার্ট এদের মতো কোম্পানিগুলো, বা ওই আপনার জোম্যাটো, সুইগি যারা এইসব ডেলিভারি করে, কিছু টাকা হাতে থাকলে ছেলে মেয়ে যদি বলে কিছু খাবো হয়তো আপনি সহজেই দিয়ে দেবেন, যেটা আগে হয়তো আপনার পক্ষে সবসময় সম্ভব হয় না। তো এইসব স্টকগুলো চলতে পারে। বিশেষ করে এফএমসিজি মধ্যে যে স্টকগুলো অনেক দিন চলেনি, মানে গত 3-4 বছরে ঘুমিয়ে আছে, সেই স্টককে আপনি একটু লক্ষ্য রাখবেন। তার মধ্যে একটা স্টক হচ্ছে হিন্দুস্তান লিভার, 3-4 বছর ধরে ঘুমিয়ে আছে, তো আপনি একটু লক্ষ্য রাখতে পারেন এইসব স্টকগুলো। ব্রিটানিয়া, নেসলে, আইটিসি, এই যেগুলো এফএমসিজি আছে, ফাস্ট মুভ কনজামশন গুড। এবার দেখুন বলা হয়েছে যে আরও বেশি বাড়ি ফাড়ি তৈরি হবে, মানে পিএম আবাস যোজনা, এগুলো তো একটু ভালো হতে পারে। সেই হিসাবে তার সঙ্গে রিলেটেড যে, এবং রেট কাট আসছে, নতুন বাড়ি ফাড়ি যারা তৈরি করে, এবং যদি রেট কাট আসে তাহলে কি হয়, আপনার লোনের পয়সাটা একটু কম হয়, তখন লোকে ওই সব জায়গায় নতুন বাড়ি জমি এসবে ইনভেস্ট করতে চায়। সেই সব দিক দিয়ে যে স্টকগুলো, সেই স্টকগুলোতে আপনি একটু দেখতে পারেন। যদি পিএম আবাস যোজনায় প্রচুর বাড়ি তৈরি হয়, সেক্ষেত্রে সেগুলো যারা করে, যেরকম এনবিসিসি, আরও অনেক কোম্পানি আছে, এইসব স্টকগুলোর দিকে একটু নজর রাখতে পারেন। জল জীবন মিশনের ওপর সরকার খুব জোর দিয়েছে, আপনি দেখবেন। তো এই জল জীবন মিশনে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা কোম্পানির নাম আমি এমনি বলে দিচ্ছি, ইএমএস। এই কোম্পানিগুলোর দিকে আপনি একটু নজর রাখতে পারেন। এছাড়াও আরও অনেক সেক্টর আছে যেগুলো কৃষির দিকে সরকার একটু মন দিয়েছে। বাজেটে যদিও আমরা বলেছি যে ডিফেন্স এবং রেলওয়েতে কোনো বড় কথা হয়তো বলেননি অর্থমন্ত্রী, কিন্তু আপনি যদি বাজেট ফাইন প্রিন্টটা অলরেডি বেরিয়ে গেছে, বাজেট ফাইন প্রিন্ট বলে এটা লিখলেই গুগলে আপনাকে ফাইন প্রিন্টটা দিয়ে দেবে, তাহলে দেখতে পাবেন যদিও কিছু বলেনি তবুও সবচেয়ে বেশি অ্যালোকেশন ডিফেন্স সেক্টরেই হয়েছে। সুতরাং ডিফেন্স ভালো হতে পারে পরবর্তীকালে। রেলওয়ে সেকেন্ড বেশি অ্যালোকেশন রেলওয়েতে হয়েছে, তো রেলওয়েও খারাপ নয়। তো এইসব জায়গা দিয়ে আপনার এগুলো খুব খারাপ হয়ে যাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটা অনেক আশা নিয়ে যেটা বেড়েছিল সেখান থেকে কারেকশান হয়েছে, আস্তে আস্তে সব জায়গায় মনে হয় এই কোম্পানিগুলো স্টেবিলিটি পেয়ে যাবে। তারপর যেরকম তার অর্ডার, এবং নতুন করে কালকেই দেখলাম আস্তে আস্তে নতুন অর্ডার বুক শুরু হচ্ছে। কালকেই দেখলাম 2-3টে কোম্পানি নতুন অর্ডার পাচ্ছে, সব দেখা যাচ্ছে। তো এগুলো ঠিক আছে। আর আপনারা যারা অনেকে জিজ্ঞাসা করছেন আরইসি পিএফসি, হ্যাঁ আরইসি পিএফসি এখনও আমি একই কথা বলবো যে আপনি রাখবেন, এগুলো তো এক্সপেন্সিভ শেয়ার নয়। একইভাবে যারা জিজ্ঞাসা করছেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক, সেটাও থাকবে। সিডিএসএল ক্যাম্পস নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন, আমি 5 বছরের জন্য রাখতে বলেছি। একই, কেউ বেঁচে থাকলে আবার নতুন করে আস্তে আস্তে কিনতে পারেন। আমি যখন বলেছিলাম সেখান থেকে ক্যাম্পস বেড়েছিল 40%, সিডিএসএল প্রায় ডবল হয়ে গেছিল। 2100 টাকার মাল 3900 টাকা, মানে 1980 টাকা হাই করা মানে 3960 টাকা। আমি রেকমেন্ড করেছিলাম 2150 টাকায়, প্রায় ডবল। সেখান থেকে আবার এসে এখনও আমার রেকমেন্ডেশনের ভ্যালুতে আসেনি, এখনও 2500 টাকা দাম আছে। সুতরাং এগুলো থাকবে, সিডিএসএল ক্যাম্পস নিয়ে কোনো চিন্তার করার দরকার নেই। এই কয়েকটা শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তবে অবশ্যই মনে রাখবেন এগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, কাউকে কিনতে বলা নয়। আপনারা যদি এই শেয়ারগুলো আপনাদেরও পছন্দের থাকে, সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে কেনাকাটির কথা ভাববেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।